বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মুস্তাকুর রহমান। নীরব বিদায় আহসান মনসুরের। পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলীও। শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ন্যায় বিচার চায় পরিবার। স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়নের আশ্বাস। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। আমরা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। পিলখানা হত্যাকাণ্ড শেখ হাসিনা সহ তৎকালীন শাসক গোষ্ঠী জড়িত অভিযোগ বিরোধী দলীয় নেতার। বিদেশি মদত ও সহায়তাকারীদের খুঁজে বের করার আহ্বান। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কাল দুপুরে ২১শে বইমেলার উদ্বোধন করবেন তারেক রহমান। শেষ হয়নি বেশিরভাগ স্টলের কাজ। মব প্রতিরোধে হুঁশিয়ারি ডিএমপির। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সবচেয়ে স্বাস্থ্যকর হালিম রাধুনী হালিম। হালিম হোক রাধুনী হালিম। মোহাম্মদ মুস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিল সরকার। কিছুক্ষণ আগে বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ২০২৪ সালের ১৪ আগস্ট ডক্টর আহসান এইচ মনসুরকে ৪ বছরের জন্য গভর্নরের পদে নিয়োগ দেওয়া হয়। ডক্টর মনসুরের নিয়োগের সুবিধার্থে সরকার বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করে গভর্নরের সর্বোচ্চ বয়স ৬৭ বছর তুলে দিয়েছিল। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নিজ দফতরে উপস্থিত ছিলেন আহসান এইচ মনসুর। একটি প্রেস ব্রিফিংও করেন তিনি। আর নতুন গভর্নর মুস্তাকুর রহমান বিজিএমএ, রিহ্যাব অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস, ঢাকা চেম্বার সহ অভিজাত পেশাদার এবং শিল্প সংগঠনের সদস্য। তিনি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সহ নিয়ন্ত্রক সংস্থার সাথেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ICMAB-র এই ফেলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলবো। স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন। তার সাথে তৌহিদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেহেতু নতুন গভর্নরের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা বলছিলাম, যিনি বর্তমান গভর্নর, যার যে নিয়োগ সেটি শেষ হয়েছে, তার যে মেয়াদ সেটি প্রজ্ঞাপনও কিছুক্ষণ আগে জারি করা হয়েছে। বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরকে ঘিরে সারাদিন কি ঘটলো, যদিও এখন তাকে বিদায়ী গভর্নরই বলা চলে, একটু বিস্তারিত করে যদি জানাতেন। বৃষ্টি, আপনি একটি কথা বলছিলেন যে নীরব বিদায়। আমি আসলে নীরব বিদায় বললো এটাকে আসলে নাটকীয় বিদায় বললে ভুল হবে না, কারণ গত রাতেই হঠাৎ করে যমুনা টেলিভিশন অনেকদিন ধরেই যিনি মাত্রই বিদায়ী গভর্নর হলেন ডক্টর আহসান এইচ মনসুর, তার সাক্ষাৎকারের জন্য চেষ্টা করছিল। তো গত রাতেই আমাদেরকে জানানো হয় যে এই সাক্ষাৎকারটি তিনি আজকে দুপুরে আমাদেরকে দেবেন। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা গিয়ে আজকে বাংলাদেশ ব্যাংকে উপস্থিত ছিলাম। তো বেলা ১টার দিকে তিনি যখন বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করলেন, তখনই কিন্তু সাংবাদিকরা, এর আগে বাংলাদেশ ব্যাংকের যে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, তারা কিন্তু এই গভর্নরের পদত্যাগ দাবি করে এবং নানা ধরনের আরও ৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছিল, তাদের শোকজের জন্য লেটার দেওয়া হয়েছিল। সেইগুলোকে ঘিরে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের মাঝে বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল এবং তারা কিন্তু বেশ ভিড় করে বাংলাদেশ ব্যাংকে ছিলেন যখন আমরা প্রবেশ করেছিলাম। তো তারপরে যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সদ্যবিদায়ী গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, তিনি যখন কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করছিলেন, তখনই কিন্তু সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছিল, তখনই তিনি কিন্তু অনানুষ্ঠানিক একটি ব্রিফিং করবেন সেই ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় কিন্তু আমিও সেই ব্রিফিংয়ে ছিলাম এবং সেখানে কিন্তু তিনি স্পষ্ট করেই, আমরা যখন প্রশ্ন করেছিলাম যে আপনি আসলে পদত্যাগ করছেন কিনা, তিনি তখন একটি উত্তর দিয়েছিলেন যে পদত্যাগ করা আসলে মাত্র ২ সেকেন্ডের বিষয়, চাইলে এটি করা যায়, কিন্তু এটি যারা নিয়োগ দিয়েছেন তাদের এখতিয়ারের মধ্যে এটি পড়ে। সে কারণে তিনি পদত্যাগ করবেন না, তবে
তিনি এই বিষয়টাকে নিয়ে আসলে খুব বেশিক্ষণ উত্তরও দেননি। এরপরেই যখন আমরা ঠিক ওনার যে কক্ষটি যেখানে গভর্নর বসেন তার পাশেই যে ওয়েটিং রুম বলা হয়, সেই ওয়েটিং রুমে আমরা অপেক্ষা করছিলাম। তো সেই ওয়েটিং রুমে আমরা যখন অপেক্ষা করছিলাম, আমাদেরকেও কিন্তু জানানো হয়েছিল যে তিনি কিছুক্ষণের ভেতরেই আমাদেরকে সময় দেবেন এবং ইন্টারভিউটি আসলে হবে। তো আমরা যখন সেই অপেক্ষাটির ভিতরে ছিলাম, হঠাৎ করেই আমরা যেই অপেক্ষা বা ওয়েটিং রুমটিতে ছিলাম সেখানে হঠাৎ করে আমাদেরকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে ফেলা হয়, যে আমাদেরকে আসলে এই রুমটি থেকে বের হতে দেওয়া হচ্ছিল না। তো পরবর্তীতে আমরা যতটুকু দরজার এই কাচের ফাঁক দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে বেসরকারি যে নিরাপত্তা কর্মীরা যারা বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে কাজ করেন বা বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত তারাও কিন্তু আমরা দেখছিলাম যে হঠাৎ করেই তাদের সংখ্যা গভর্নর যে ফ্লোরটিতে বসেন সেখানে বেড়ে গেল, এবং বেড়ে যাওয়ার পরপরই আমরা দেখতে পেলাম ডক্টর আহসান এইচ মনসুর একেবারে তাকে বেশ কিছুটা ঘিরেই ডক্টর আহসান এইচ মনসুর তার কক্ষ থেকে বের হয়ে সরাসরি গিয়ে তিনি লিফটে উঠলেন, এবং পরবর্তীতে আমরা যেটি পরবর্তী শুনেছি, কারণ আমরা তো অবরুদ্ধ ছিলাম, যে তিনি লিফটের থেকে নেমেই তার জন্য গাড়ি অপেক্ষা করছিল, তার জন্য যেটি নির্ধারিত সেই গাড়িতে উঠে কিন্তু তিনি বাংলাদেশ ব্যাংকের যে কার্যালয় সেটি তিনি ত্যাগ করেন। তো পরবর্তীতে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এই নাটকীয়গুলো ঘটনা পরে আমরা যতবার তার দপ্তরের সাথে তার যারা পিএস আছে বা তার সহকারীরা আছে তাদের সাথে যখনই আমরা কথা বলেছি, তারা কিন্তু প্রতিবারই বলেছেন যে না, এই ধরনের পদত্যাগ বা তাকে অপসারণ করা হচ্ছে এই ধরনের কোনো তথ্য তাদের কাছে তখন পর্যন্ত ছিল না। তারা কিন্তু আমাদেরকে সেটি নিশ্চিত করতে পারেন। ইভেন একজন তো এমনও বললেন যে তারা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে কোনো ধরনের বার্তা এই ধরনের দেয়া হয়নি। মাত্রই এই সংবাদ শুরুর আগেই কিন্তু আমরা জানতে পারলাম যে ডক্টর আহসান এইচ মনসুরকে অপসারণ করা হচ্ছে, সেই সংক্রান্ত প্রজ্ঞাপন কিন্তু জারি হয়ে গিয়েছে, প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, এবং নতুন যিনি মোস্তাকুর রহমানের কথা আমরা বলছিলাম সেই প্রজ্ঞাপনটি এখনো জারি হয়নি বৃষ্টি, কিন্তু হয়ে যাবে আশা করা হচ্ছে। নতুন যিনি মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে, সেটির প্রজ্ঞাপন খুব সম্ভবত জারি হয়েছে যদি ভুল না করি তৌহিদ, এবং তার বেশ কিছু কোয়ালিফিকেশনও আছে, সে সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের ধারণা দিতেন। আমি যতটুকু জানতে পেরেছি, জনাব মোস্তাকুর রহমান, আপনি তার সম্পর্কে বেশ বিস্তারিত বলছিলেন একটি সংবাদে। এর বাইরে কিন্তু এই মুহূর্তে আমরা যতটুকু তার সম্পর্কে জানতে পেরেছি, এই মুহূর্তে বর্তমান যিনি নতুন মোস্তাকুর রহমান যিনি গভর্নর হলেন, তিনি হেরা সোয়েটার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, অর্থাৎ তিনি একজন পোশাক ব্যবসায়ী বলা যায়। এবং এর বাইরে তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করেছেন, এবং এর বাইরে তিনি বিজিএমইএ, তারপরে রিহ্যাব, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন, এগুলোতে কিন্তু তিনি দীর্ঘ সময় কাজ করেছেন। চিটাগং স্টক এক্সচেঞ্জের বোর্ডে কাজ করেছেন। অবাক করার বিষয় হচ্ছে যে এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বৃষ্টি আমরা কিন্তু দেখেছি যে অর্থনীতিবিদরা দায়িত্ব পালন করেছেন। এরপরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আগের, অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি যে আমলার আবার সচিবরা গভর্নরের দায়িত্ব পালন করেছে, এমন দুজন কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। আর তার পরবর্তীতে কিন্তু আবারও অর্থনীতিবিদ হিসেবে ডক্টর আহসান এইচ মনসুর আসলেন, এবং এবার আমরা প্রথম দেখতে পেলাম একজন ব্যবসায়ী যিনি কস্ট অ্যান্ড অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে দক্ষ বা অ্যাকাউন্টিংয়ে দক্ষ, এমন একজন ব্যক্তিকে আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। এখন এই ধরনের পরিচালনা বা তার কাজের ধরন আসলে কি হয়, নিশ্চয়ই পরবর্তী 4 বছরই সেটি বোঝা যাবে। আপনি বেশ বিস্তারিত করে আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ তৌহিদ। ডিএমপি কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পুলিশের মহাপরিদর্শকের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সাজ্জাদ আলী পদত্যাগের ব্যাখ্যায় ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন। 2024 সালে 20 নভেম্বর ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান সাজ্জাদ আলী। প্রজ্ঞাপনে বলা হয় যে যোগদানের তারিখ থেকে 2 বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, এবং সেই মেয়াদ শেষ হবে চলতি বছরের 21 নভেম্বর। এর আগেই তিনি পদত্যাগপত্র জমা দিলেন। ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পরে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। তাকে ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন এর অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায় আইজিপি বাহাদুল আলমের স্থলাভিষিক্ত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি 1995 সালের 15 নভেম্বর 15তম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। কোসোভো, আইভরি কোস্ট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও সরকারি দায়িত্ব পালন ও প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। নবনিযুক্ত আইজিপি সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। শ্রদ্ধা ও স্মরণে পালিত হল জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি প্রথমবারের মতো শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী
তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনী প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে আর কোনো তদন্ত কমিশন হবে না। 25শে ফেব্রুয়ারি 2009 সালের এই দিনে পিলখানা সদর দপ্তরে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়, যা জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে গেল বছর থেকে। এবারই প্রথমবার বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার কিছু সময় পর দুজন একসাথে প্রবেশ করেন কবরস্থানে। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান ফুলেল শ্রদ্ধা। এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন সমাধিসৌধে। এ সময় 1 মিনিট নীরবতা পালন করেন সবাই। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শহীদগণের পরকালীন জীবনকে শান্তিময় করে দিন। রাষ্ট্র ও সরকার প্রধানের পর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং 3 বাহিনীর প্রধানও। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে আর কোনো তদন্ত কমিশন হবে না, বরং স্বাধীন তদন্ত কমিশনে যে সব সুপারিশ করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। পরে বিএনপির পক্ষ থেকে ফুল দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে তার যে মূল লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং একই সঙ্গে স্বাধীনতা থেকে পুরোপুরিভাবে সংগত করা এবং এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি দাবি করেন, তৎকালীন ক্ষমতাসীনরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। রাজধানীতে অপর এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানীর সামরিক কবরস্থানে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে মোনাজাত করেন জামায়াত আমির। পরে কথা বলেন গণমাধ্যমের সাথে। জামায়াত আমির দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ জড়িত ছিল। প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার না করা হলে জাতির দায়মোচন হবে না বলে মন্তব্য করেন তিনি। যদি ওই তদন্তের রিপোর্ট সামনে আসতো জাতির সামনে, তাহলে হয়তো অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে, যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। পিলখানার ট্র্যাজেডি নিয়ে এদিন দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এতে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। এই ঘটনার দায়ে গ্রেফতার ও সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান তিনি। এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। এই ঘটনার সাথে কোন দেশের কিরকম পরিকল্পনা কারা কারা যুক্ত ছিলেন, এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে চাইলে অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন জরুরি বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, যে লোমহর্ষক। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। জুনিয়র বৃত্তি পরীক্ষায় এবছর 14,700 জন মেধাবৃত্তি এবং 31,500 সাধারণ বৃত্তি প্রদান করা হবে। সচিবালয়ে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বলেন, মেধাবৃত্তি প্রাপ্তরা পাবেন মাসিক 450 টাকা, এককালীন
বাৎসরিক অনুদান পাবেন 560 টাকা। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক 300 টাকা, এককালীন বাৎসরিক অনুদান পাবেন 350 টাকা। গত বছর বন্ধ থাকা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবছর এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী বলেন, এমপিও ভুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি স্ক্রুটিনাইজ করেছে, কোনো সিদ্ধান্ত দেয়নি। আর শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। ঠিক আছে, আপনার যদি হচ্ছে সাধারণ, সেটি হলো এককালীন 2591 জন শিক্ষার্থী, এককালীন ট্যালেন্ট পুল 225 টাকা এবং মাসিক 225 করে দেওয়া হবে। ডেঙ্গু মোকাবেলায় মশক নিধনের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছে সরকার। সেই লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমাদের কাজকর্ম কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। আশা করি আমরা সাকসেসফুল হবো ইনশাআল্লাহ। আমরা তো উই আর ট্রাইং নাও। আশা করি আমরা প্রতিরোধ করতে পারবো। এবং ডেঙ্গুর বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, ডেঙ্গু আমরা যত চেষ্টাই আমরা করি, আমাদের জনগণের কাছ থেকে একটা বিশাল হেল্পের প্রয়োজন। কাল পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত অমর একুশে বইমেলার। দুপুর 2টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুত পুলিশ ও সোয়াট টিম। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা তদারকি করা হবে। মাঠে মোতায়েন থাকবে পুলিশ সদস্য, সাদা পোশাকেও থাকবে। আর সাপ্তাহিক ছুটিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রায় 300টি ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে। নারী ও শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জানান, মেলা চলাকালীন দিন ও রাতে ভারী যানবাহন চলাচল করবে না ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। টিএসসি, দোয়েল চত্বর, হাকিম চত্বরে 3টি ডাইভারশন থাকবে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই স্টলে আছে কিনা সে ব্যাপারে পুলিশ সতর্ক থাকবে, মবের বিষয়ে সতর্ক থাকবে। তবে এখনো পুরোপুরি স্টল রেডি হয়নি। ডিএমপির একটা স্পেশালাইজড ট্রেনিংপ্রাপ্ত টিম সহ অন্যান্য টিমগুলি সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। মেলা চলাকালীন সময়ে দিনে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যানবাহন প্রবেশ করবে না। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে বইমেলা কেন্দ্রিক কিছু ডাইভারশন ব্যবস্থা চালু থাকবে। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।